অলিন্দে গোধূলি পর্ব 11 লিখেছেন অত্রিকা চৌধুরী তিহু। শ্রাবণ ধারার বিশেষ মুহূর্ত। পরের দিন দুপুরে শাহাজ অফিস থেকে ডিরেক্ট ধানমন্ডিতে চলে গিয়েছে। খুব বেশি একটা দূরে না হওয়ায় আধ ঘন্টার মাথায় পৌঁছে যায় ধানমন্ডির 7 নম্বরের এক ক্যাফেতে, যেখানে একসময় ও আর তনয় জমিয়ে আড্ডা দিত। ক্যাম্পাসে থাকতে প্রায় রোজই আসা হতো এখানে। অনার্স শেষ করেই তনয় মাস্টার্স করতে অস্ট্রেলিয়া নামক ভিনদেশে পাড়ি জমায়। সেখানেই পরে জব অফার পেয়ে থেকে যায়। ধীরে ধীরে নিজ যোগ্যতায় আজকের এই পর্যায়ে এসেছে। আর শাহাজ বাংলাদেশেই ভালো একটা প্রাইভেট সেক্টরে জব করছে, স্যালারিও ভালো। এক কথায় বলতে গেলে দুই বন্ধুর জীবন এখন আধা পরিপূর্ণ হয়ে আছে। শাহাজের কথায় বউ আসলে সম্পূর্ণ পরিপূর্ণ হবে। শাহাজ, পরিচিত কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ হতেই শাহাজের গভীর চিন্তায় ছেদ ঘটল। একটুও চমকে ওঠার কোনো আলামত দেখা গেল না তার মধ্যে। তবে তীক্ষ্ণভাবে উজ্জ্বল হয়ে উঠল মুখ অবয়ব। ঘাড় ঘুরিয়ে তাকাতেই চোখে পড়ল সেই চিরচেনা মুখখানা। পরম মমতায় বন্ধুর হাত টেনে নিয়ে বুকের মধ্যে চেপে ধরল তনয়। কিছুক্ষণ নিঃশব্দ মুহূর্ত পার হবার পর চেয়ার টেনে বসে পড়ল দুজন। অবশেষে তোর সময় হলো দেখা করার। তনয় হেসে চলেছে নীরবে। কফি শপের চতুর্দিকে পলক ফেলে খানিকটা স্মৃতিচারণ করে নিতে লাগল। কয়েক বছর আগের হাজারো কথা জমে আছে এখানে। কত বিকেল, কত সন্ধ্যার ব্যস্ত সময় কেটেছে তার হিসেব নেই। শাহাজের দিকে ফিরল তনয়। শান্ত কণ্ঠে চোখ টিপে বলে উঠল, তোর বোনের সাথে বিয়েটা ঠিক না হলে তাও আসতাম না। শাহাজ হেসে দিল। কণ্ঠে কৌতুকের প্রলেপ মেখে বলল, তুই তো বিরাট নাটকবাজ। তুই না বিয়েই করবি না? তোর বোনের প্রস্তাবটা আরও আগে পাঠালে কি দেরি করতাম নাকি? আফিফা আন্টি আরও কয়েক মাস আগে পিহুর জন্য প্রস্তাব এনেছিল। ব্যস্ততায় আমি কিছু জানাতেও পারিনি তোকে। ভেবেছি আন্টি বলবে মা আছে। তারপর আন্টি বলল তুই বিয়ের প্রসঙ্গ তুললেই চটে যাস। তাই আমি বলেছিলাম কিছুদিন বলা বন্ধ রাখতে, পরে বলতে। বল তাহলে দোষ কার এখানে? তনয় তর্জনী দিয়ে থুতনি ঘেঁষে একটু চিন্তিতভাবে মাথা নাড়ল। চোখজোড়া গভীর। কিছুক্ষণ চুপ থেকে গভীর স্বরে বলে ওঠে, ওকে মাত্র একবার দেখেছিলাম আমি। স্কুলে পড়তো তখন। মনে আছে? তোদের বাসায় গিয়েছিলাম একবার। ক্যাম্পাসে তোর সাথে আমার প্রথম পরিচয়ের দিকে। ও হোস্টেলের ছুটিতে ছিল, তখনই দেখেছিলাম। মনে থাকবে না কেন? তুই ফিরেও তাকাসনি। বলেছিলি আমার বোন মানে তোর বোন। এখন সেই বোনকেই বিয়ে করতে যাচ্ছিস। হোয়াট এ টার্নিং পয়েন্ট ভাই। শাহাজের পিঠে ধাক্কা দিয়ে স্মিত হাসল তনয়। ফর্সা মুখে রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। আবেগের সুরে বলে উঠল, আর এখন বলবো তোর বোন মানে আমার বউ। তুই পিহুকে চিনেছিলি? তনয় মাথা নাড়ায়। আন্দাজ করেছিলাম। কিভাবে? আমি একটা প্রোগ্রামের গ্রুপ ফটোতে দেখেছিলাম ওকে। তখন একটু ডাউট হয়েছিল, কোথায় যেন দেখেছি, কিন্তু অত মাথা ঘামাইনি। কিছুদিন বাদে কাজের চাপে ভুলতে বসেছিলাম। মা ছবি পাঠাতো আগে অনেক মেয়ের,
তাই তেমন গুরুত্ব দেইনি। পিহুর ছবি দেখার জন্য পাগল করে দিচ্ছিল। তারপর দেখলাম সেই গ্রুপ ফটোর মেয়েটা। সাথে সাথে সিদ্ধান্ত নিলাম একেই আমি বিয়ে করব। জানি না, সবই হুট করে। আমি নিজেও সারপ্রাইজড। পিহুকে সম্পূর্ণ চিনেছিলাম বিডি আসার পর, যেদিন আমি ক্যাম্পাসে সামনাসামনি দেখলাম। একে একে সব মনে করছিলাম। দেখেই বুঝে গিয়েছিলাম এটা পিহু। তখন মনে পড়েছে আরও কয়েক বছর আগে ওকে আমি দেখেছি। আমার আন্দাজ ঠিক ছিল। এজন্যই ছবি দেখার পর এত পরিচিত লাগছিল। বাই দ্য ওয়ে, তোর বোন কিন্তু মারাত্মক ঝগড়া করে। ঝগড়া? জানিস না মহারানী বলেনি তোকে? শাহাজ ডানে বাঁয়ে মাথা ঘুরায়। অর্থাৎ সে উক্ত বিষয়ে বিন্দুমাত্র অবগত নয়। চোখে মুখে ভেসে উঠছে অনুচ্চারিত প্রশ্নের ভার। তনয় বলা শুরু করল সবটা, প্রথম থেকে শেষ অবধি। করিডোরের বাকযুদ্ধ, তারপর সেমিনারের শেষের কাহিনী, সবটা। শাহাজ কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ হু হু করে হেসে উঠল। তনয়ের কাঁধে হাত রেখে হাসি চেপে বলে উঠল, এজন্যই বাসায় এসে রাগে গজগজ করছিল। কতবার জিজ্ঞেস করলাম কি হয়েছে, শুধুই বিড়বিড় করে ঘুরে বেড়াচ্ছিল। আর কিছুক্ষণ পর পর রাগান্বিত চোখে আমার দিকে তাকাচ্ছিল, যেন আমি কিছু করেছি আর ও আমাকে ভস্ম করে দেবে। আমি জানি ওর মেজাজ তখন সপ্তম আসমানে। আর কিছু বলিনি। ঠান্ডা হবার পরও জিজ্ঞেস করিনি। তনয় একটু ঝুঁকে এলো। চোখজোড়া তার হাসিতে জ্বলজ্বল করছে, তবে মুখের ভঙ্গি স্বাভাবিক। ফিসফিসিয়ে বলে ওঠে, তোর বোনের রাগের সামনে কিন্তু তনয় চৌধুরী কিছুই না, শাহাদ সাহেব। পিহু দাঁড়িয়ে আছে ক্যাম্পাসের গেটের এক কোণে। এক হাতে ব্যাগ ধরা, অন্য হাতে ফোন। চোখে এক ধরনের উদ্বেগ। একবার আকাশের দিকে তাকিয়ে ফোনটা চটজলদি চামড়ার ব্যাগে ঢুকিয়ে নিল। সূর্যের তাপ ফিকে হয়েছে বহু আগে। অভ্র আবৃত অম্বরে মেঘের ঘনঘটা ধীরে ধীরে সবটুকু নীল আভাকে ঢেকে দিয়েছে কালচে ধূসরতার আবরণ। বাতাসে ভেসে আসছে মাটির ভেজা গন্ধ। শাহাজের আজ পিহুকে নিতে আসার কথা বিধায় ইথি আগেই বেরিয়ে গিয়েছে। ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে এতক্ষণে। পিহু একবার মাথা উঁচিয়ে আকাশের পানে চাইল। চোখজোড়া ধীরে বন্ধ করে ফেলল। নিঃশ্বাস নিল গভীর করে, যেন ভেজা বাতাসে চাপা কান্না নিজের মধ্যে লুকিয়ে ফেলতে চাইছে। বিয়েটা মেনে নিয়েছে সে। বাবা মা, ভাইয়া সবাই রাজি। শুনেছে ভাইয়ার খুব কাছের বন্ধু। যেখানে সবাই এত খুশি সেখানে তার নিজের আপত্তি আজ অপ্রাসঙ্গিক। সে চায় না তার অমতে দুই পরিবারের মুহূর্তটা বিষাদে ভরে উঠুক, কিন্তু কিছুতেই যেন নিশ্চিত্তকে বোঝাতে পারছে না। মনের গভীরে জমে রয়েছে এক অপরিণত অভিমান, অপূর্ণ নীরবতা। বৃষ্টি একটু বেড়েছে। একটু না, ভালোই বলা চলে। পিহু এখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চাইলেই ক্লাসে যেতে পারে ও, কিন্তু না, আজ সে ভিজবে, খুব করে ভিজবে। কপালে এলোমেলো ভেজা চুলের গুছা লেপ্টে আছে। বেগুনি রঙের জর্জেট ওড়না আটসাঁটভাবে গেঁথে আছে গায়ের সঙ্গে। আশপাশে তাকাচ্ছে পিহু। শুধু মাটির দিকে মুখ করে চোখ বন্ধ করে বৃষ্টির ধারা অনুভব করছে, যেন এই মুহূর্তে জলধারার সমস্ত যন্ত্রণা শুষে নিতে চাইছে, আর সেও তৃপ্তি ভরে সব বিলিয়ে দিচ্ছে। একটু খেয়াল করলে হয়তো দেখতে পেত 5 মিনিট পূর্বে ঠিক ওর পিছে কালো রঙের এক্সট্রেল
গাড়িটা এসে দাঁড়িয়েছে। তনয় গাড়ির মধ্য থেকেই পিহুকে লক্ষ্য করছিল। পিছে থেকে দেখা যাচ্ছে তার ভেজা কাঁধ। উপরে লেপ্টে আছে বেগুনি জর্জেট ওড়না। হাতের চামড়ার ব্যাগটা ভিজে প্রায় গাঢ় বর্ণ ধারণ করেছে। চুলগুলো লেপ্টে আছে পিঠের সঙ্গে। বৃষ্টির তেজ অতিরিক্ত হওয়ায় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তনয়ও ভিজে যায়। সাদা শার্ট একেবারে শরীরের সাথে পৃষ্ঠে লেপ্টে গিয়েছে। তনয় থেমে থাকে এক মুহূর্ত। চারপাশে ঝুম বৃষ্টি আর ঝোড়ো বাতাসের তেজ, অথচ তনয়ের কোনো দিকে ভ্রূক্ষেপ নেই। পিহুর থেকে সে চেয়েও চোখ সরাতে পারছে না। খুব ধীরে তনয় এক পা সামনে রাখে। পায়ের নিচে পানি জমে থাকা কংক্রিট ছপ শব্দ করে ওঠে। আরেক পা এগুলো সে। চোখে এক ধরনের লেগে থাকা ঘোর, যেন নিজের সমস্ত অনুভূতি বৃষ্টির মতো ঝরিয়ে যাচ্ছিল সে। আরেকটু এগিয়ে তনয় পিহুর একদম কাছাকাছি চলে যায়। নিজ ভাবনার গভীরে তখনও মগ্ন পিহু। তনয় অনিচ্ছাকৃত বাধ্য হয়ে আরেকটু নিকটে চলে আসলো। আচমকা স্পর্শহীন ঘনত্বে পিহুর শরীর হঠাৎ কেঁপে উঠল। সে ধীরে ধীরে চোখ খুলে তাকায়। মাথা খানিকটা সোজা করে পিছনের দিকটাই ফিরল। শ্রাবণের বিন্দু ধেয়ে আসায় নেত্রপল্লব কিছুটা খিচে বন্ধ করে ফেলল। তৎক্ষণাৎ তা আবার খুলে একরাশ বিস্ময়ের মাঝে আবিষ্কার করল নিজেকে। শরীরে চাপা ধাক্কার মতো অনুভূতি খেলে গেল যেন। সম্মুখে দণ্ডায়মান ব্যক্তির প্রগাঢ় দৃষ্টিতে ভাসমান স্থবিরতা, স্পষ্ট আবেশ এবং অবর্ণীয় টান। পিহু যেন দম ছাড়তে ভুলে বসেছে। তনয়ের চোখে চোখ রেখে সমস্ত শরীরে ঠান্ডা প্রবাহ বয়ে যেতে লাগলো দ্রুত। বৃষ্টির ছিটায় পিহু ভেজা পাপড়ি বন্ধ করতে করতে কিছুক্ষণ পর তাকাচ্ছে। খুলেই আবার সামনে তনয়কে দেখতে পারছে। শুষ্ক ডুব গিলল সে। তনয়ের শুভ্র কপাল বেয়ে গড়িয়ে পড়ছে শ্রাবণের জলধারা। শরীরের সাদা শার্ট ভিজে একাকার। ঘন নেত্রপল্লব স্থির হয়ে আছে সম্মুখের রমণীর মধ্যে। অকস্মাৎ পিহুর বোধোদয় হয়। চোখের বিস্ময় এক মুহূর্তে রূপ নেয় তীব্র সংকোচে। হালকা কেঁপে উঠে এক পা সরে আসলো। আর একটু পিছিয়ে এসে নিরাপদ মনে হলো নিজেকে। সঙ্গে সঙ্গে ঘোর কেটে আসে তনয়ের। টনক নড়েচড়ে উঠল। বৃষ্টি তখনও থামেনি, তবে দাপট কমেছে পূর্বের তুলনায়। হালকা অপরাধবোধের ছায়া বেশি উঠে তার মুখখানায়। খানিকটা বিব্রতকর কণ্ঠ নিচু করে বলল, সরি। তনয় একটু থেমে ডুব গিলে ঠোঁট ভিজিয়ে নিল। সবটা কেমন দ্রুত করছে সে। এলোমেলো লাগছে নিজেকে। কপালে লেপ্টে থাকা ভেজা চুলগুলো একপাশে সরিয়ে আনল সে। খুব নিচু স্বরে বলতে লাগলো, আমি আসলে খেয়াল করিনি আমি এতটা। পিহু অপ্রস্তুত ভঙ্গিতে তাকিয়ে রয় তনয়ের পানে। ঠোঁট অবধি কোনো শব্দ উচ্চারিত হলো না। নিঃশব্দে গাল বেয়ে গড়িয়ে পড়া পানি হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিতে লাগলো। আর একটু পিছিয়ে এসে ওড়না গায়ে জড়িয়ে নেয় ভালো মতো। সামনেই টিএসসি চত্বর। পেছন দিকটায় কৃষ্ণচূড়া গাছ। টপ টপ করে পানি ঝরছে সেখান থেকে। ছোটবেলা পিহু এসব খুব উপভোগ করত। প্রায়ই গাছ থেকে ঝরা বৃষ্টির পানি জমিয়ে রেখে দিত। তারপর ভাইয়াকে ছিটিয়ে দৌড়ে পালাতো। মাঝে মধ্যে খেয়ে দেখত কেমন মিষ্টি মিষ্টি ভাব। অনেক দিন বৃষ্টির পানি খাওয়া হয় না।
এসব ভাবতে ভাবতে পিহু আবার সামনে তাকালো। তনয় এগিয়ে আসতে চাইলে সে হাত উঁচু করে থামার ইশারা করে আরেকটু পিছিয়ে এলো। তনয় থেমে যায়, মৃদু গলায় উচ্চারণ করে উঠে, পিহু। পিহু তাকায় না, চোখে মুখে একরাশ অস্বস্তি এবং চাপা ক্রোধ। অবশেষে চোখ তুলে তাকালো সে, কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখে বলে, ভাইয়ার আসার কথা ছিল, ভাইয়া কোথায়? তনয় অস্থিরতার সহিত খানিকটা এগিয়ে আসলে পিহু ধমকে উঠে মৃদু গলায়, আপনি এগুবেন না। পিহু, দেখো তুমি যা ভাবছ। আমি তো বলেছি আপনি এগুবেন না। আচ্ছা বেশ। পিহু ফুঁস করে ক্লান্তি ভরা নিঃশ্বাস ছেড়ে দাঁড়িয়ে রইল। বৃষ্টি থেমেছে এতক্ষণে। গাছের পাতা থেকে জলরাশি গড়িয়ে পড়ছে পিচঢালা রাস্তার উপর, টিপ টিপ শব্দ করে। টিএসসির পাশের ক্যান্টিনে যে লোকজন জড়ো হয়েছিল, একে একে সবাই বেরিয়ে পড়ছে। এখন সবাই নিজ নিজ ব্যস্ততায় ফিরে যাচ্ছে। প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু করেছে পিহুর। এই একটা সমস্যা, বৃষ্টির পানি লাগলে মাথার 12টা বেজেই যাবে। চা না খেলে আপাতত শান্তি হবে না। টিএসসি চত্বরে পাশের টঙে সরসহ ঘন দুধের চা পাওয়া যায়। পিহু সামনের দিকে এগুতে নিল। তনয় সেটা লক্ষ্য করে কিছুটা নরম কণ্ঠে বলল, পিহু, কোথায় যাচ্ছ? পিহু থেমে দাঁড়িয়ে যায়। পেছনে ফিরে তাকাতে সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। তীক্ষ্ণ কণ্ঠে জবাব ছুড়ল, আপনাকে কেন বলবো? তনয় অস্থিরতার সহিত কিছুটা এগিয়ে আসতে থাকে। পিহু এবার আর পিছালো না, নিজের জায়গায় অটল হয়ে দাঁড়িয়ে রইল। চোয়াল শক্ত করে ভারী গলায় বলল, বিয়েটা এখনো হয়নি। বিয়ের আগেই অধিকার খাটাতে আসবেন না। তনয় থমকে দাঁড়ালো। মাটির সাথে 2 পা লেগে এসেছে যেন। চেয়েও সে আর এগুতে পারছে না। কি ভাবছে মেয়েটা ওর সম্পর্কে? খারাপ কিছু? তার কি অভিপ্রায় ছিল এমন কিছু? কোনো অধিকারবোধ তো খাটাতে যায়নি। তবে সবসময় একটু অতিরিক্ত বুঝে এই মেয়েটা। রাগ হলো তনয়ের। একটু না, ভীষণ পরিমাণের। কিন্তু চেপে রেখে দিল নিজের মধ্যে। মুখের ভাব নিষ্প্রভ, তবে ভেতরে যেন বিরাট বিস্ফোরণ ঘটে গিয়েছে। নিতে এসেছি তোমাকে পিহু। এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আর যদি একে তুমি অধিকার খাটানো বলো, তবে হ্যাঁ, তাই মনে করো। তোমার উপর সেটাই খাটাচ্ছি। চলে এসো। রাস্তায় মানুষের ভিড় বাড়ছে। পুরোপুরি ভিজে গিয়েছো তুমি। ভাইয়ার আসার কথা ছিল, আপনি কেন এসেছেন? আমি অস্ট্রেলিয়ায় না যাওয়া পর্যন্ত এখন থেকে তোমার আনা নেওয়ার দায়িত্ব আমার। সেটা মাথায় ঢুকিয়ে রাখো। আমি যাব না, তুমি যাবে। পিহু বিরক্ত চোখে তনয়ের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। এই প্রথম লোকটার মুখে এতখানি কাঠিন্য নিরীক্ষণ করেছে সে। মুখের প্রতিটি কোণে জড়িয়ে আছে গাম্ভীর্যের নিঃশব্দ ভার। লোকটা নিজেও ভিজে গিয়েছে। শার্টের কলার বেয়ে পানি পড়ছে টপ টপ করে। মাথার চুল থেকে পানি চুইয়ে পড়ে গাল বেয়ে নিচে নামছে। অথচ নিজের চিন্তা না করে সে পিহুর পিছে লাগতে যাচ্ছে। প্রগাঢ় নীরবতায় পিহু সাহসকে কিছুটা দুর্বল করে দিল যেন। আর কিছু বলল না সে, কিন্তু এই মুহূর্তে চা খাওয়াটা ভীষণ দরকার। জেদ বিরক্তি গিলে পিহু কিছুটা এগিয়ে গেল।
তনয়ের দিকে।